সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটকটা পড়ার আগে আমরা কিছু হিস্ট্রি জানি। আজকের ক্লাসটা যতটুকু না নাটক নিয়ে, হিস্ট্রি আরো বেশি। কেউ কি বলতে পারবেন নবাব এবং সুবেদার এই দুইটার মধ্যে পার্থক্য কি? সুবেদার হচ্ছে যারা মোগলদের অধীনে থেকে বাংলা শাসন করত। আওরঙ্গজেবের মৃত্যুর পরে মোটামুটি মোগল সাম্রাজ্য অনেকাংশেই হচ্ছে দুর্বল হয়ে পড়ে। তখন এরা কি করত? মোগলদের অধীন ঠিক আছে, তবে এরা স্বাধীনভাবে শাসন করত। যখন মোগল সাম্রাজ্যর স্বর্ণযুগ ছিল, বাংলাকে তারা বলতো সুবা। সুবা শব্দের অর্থ হচ্ছে প্রদেশ। এই সুবা বা প্রদেশের যিনি প্রধান থাকতেন তাকে বলা হতো সুবেদার। যেমন আপনারা ইসলাম খান নাম শুনছেন, সুবেদার ইসলাম খান, যিনি ঢাকা জয় করছিলেন। আর হচ্ছে নবাব যারা, এরা হচ্ছে মোগল সাম্রাজ্যের পতনের সময় হচ্ছে তাদের উৎপত্তি হয়। ওই সময় মোগল সাম্রাজ্য কেন্দ্রীয়ভাবে এত স্ট্রং ছিল না। নবাবী শাসনের ধারাবাহিকতায় একজন ক্ষমতায় আসে, নাম হচ্ছে আলীবর্দী খান। আলীবর্দী খান হচ্ছে সিরাজের নানা। আলীবর্দী খান মোটামুটি 1740 সালে ক্ষমতায় আসে। উনি আসলে আরেকজনকে খুন করে আসে, মানে অবৈধভাবে আসে। ওই সময় হচ্ছে অনেকটা হচ্ছে এরকমই ছিল আর কি, যে কে কারে মায়েরা আসতে পারে। এই আলীবর্দী খানের 3টা বড় বড় হচ্ছে মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী ছিল। এই প্রতিদ্বন্দ্বী কারা? এই মারাঠারা আলীবর্দী খানকে প্রচুর জ্বালাইছে। আর যেহেতু সে অবৈধভাবে আসছে, সুতরাং তার বেসমেন্টটা স্ট্রং না, এটাই স্বাভাবিক। তবে সে যোগ্য একজন শাসক ছিল। 2 নম্বর আলীবর্দী খান প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে আফগানরা। 3 নম্বর প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে ইংরেজরা। তো আলীবর্দী খান যে কাজটা করলো সেটা হচ্ছে মারাঠাদের সাথে চুক্তি করে আফগানদেরকে দমন করে, সবকিছুই ঠিক আছে। তবে সে ইংরেজদের সাথে সখ্যতা স্থাপন করে, মানে ইংরেজদেরকে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা দেয়, সবকিছু দেয়। এদিক দিয়ে মারাঠাদেরকে দমন করে, আফগানদেরকে দমন করে। কথাটা কি বুঝতে পারছেন? মনে করেন আপনার অপোনেন্টে 3টা শত্রু আছে, 3টা শত্রু। তখন আপনি 3টা শত্রুর সাথে একসাথে পারবেন না। তখন কি করতে হবে আপনাকে? অবশ্যই কারো না ওদের মধ্যে ডিভাইড করতে হবে, বা কারো না কারোর সাথে হাত মিলাইতে হবে, যে ঠিক আছে আমি আর তুমি এক, ওর সাথে আমরা লাগি। আলীবর্দী খান সেম কাজটাই করছে। ইংরেজদেরকে ব্যবসা বাণিজ্যের অনুমতি দিয়ে সে মারাঠা এবং আফগানদেরকে হচ্ছে কি আস্তে আস্তে বিতাড়িত করছে বা পর্যদস্ত করার চেষ্টা করছে। এখন দেখেন এই যে সখ্যতা স্থাপন করছে আলীবর্দী খান, এছাড়া ইংরেজদের আরো কিছু বেসমেন্ট ছিল। ইংরেজদের ক্ষমতায় সবচেয়ে ডেয়ারিং যে কাজটা করে, 1717 সালে বিনা শুল্কে বাণিজ্য করা। ওই সময় যিনি নবাব ছিলেন, ওনার মেয়ে অসুস্থ, কেউ ভালো করতে পারতেছিল না। ইংরেজ ডাক্তাররা এসে ভালো করে। তখন নবাব বলে হচ্ছে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করবে, কোনো শুল্ক দিতে হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে, কোনো ট্যাক্স দিতে পারবে না। ট্যাক্স, বুঝতে পারছেন? ট্যাক্স। আচ্ছা, অন্যদিকে হচ্ছে এই বিনা শুল্কের কারণে বাণিজ্যে তাদের একচেটিয়া ক্ষমতা আসে। কারণ ইংরেজদের সাথে অন্য বিদেশিরা তাল মিলাইতে পারতেছিল না। কারণ ইংরেজদের নাই, কি জানি বলে, ট্যাক্স দিতে হয় না, কিন্তু অন্যান্য বিদেশিদেরকে হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে তাল মিলাইতে পারতেছে না, বুঝতে পারছেন? এই জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজদেরকে একটা একচেটিয়া চলে আসছে। যেমন বর্তমানে মনে করেন যে স্ট্যান্ডার্ড যদি ধরে, আমরা আইফোনের কথাই যদি ধরি, ঠিক আছে, অনেকটা একচেটিয়া। হ্যাঁ, স্যামসাং আসছে বা অন্যান্যরা এসে কি করতেছে, মার্কেটটা ডাউন করতেছে। 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে তারা বিভিন্ন দুর্গ নির্মাণ শুরু করছে। দুর্গর বিষয়টা হচ্ছে অনেকটা আমাদের বর্তমান সময়ের মতো ক্যান্টনমেন্ট। এখানে হচ্ছে ইংরেজদের আলাদা সেনাবাহিনী থাকবে, অস্ত্র থাকবে। এখন তাদের যুক্তি কি ছিল ইংরেজদের, যে আমরা ফরাসিদের হাত থেকে বাঁচার জন্য এইভাবে ক্যান্টনমেন্ট তৈরি করতেছে। অথচ দেখেন আমার দেশের মধ্যে বিদেশিদের যদি ক্যান্টনমেন্ট থাকে, তাহলে এটা আমার জন্য কি রিস্কের বিষয় না? এইগুলাকে কেন্দ্র করে 1748 সালে হচ্ছে আলীবর্দী খান এবং ইংরেজদের মধ্যে লাগছে। আর আলীবর্দী খান ইংরেজদেরকে ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করে দিছে, তোমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। কিন্তু আসলে তার নিষেধাজ্ঞাটা কার্যকরী হয় নাই। কারণ হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্যটা একচেটিয়া ভাবে বা এক কেন্দ্রিক ভাবে ইংরেজদের হাতেই ছিল। তো যতদিন আলীবর্দী খান বেঁচে ছিল ততদিন হচ্ছে ইংরেজরা তেমন একটা করতে পারে নাই, আর মানে আর বেশি দাপট দেখায় নাই। সিরাজের ক্ষমতারোহণের মধ্যে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আলীবর্দী খান নিজের কোনো
ছেলে ছিল না। সিরাজের মা হচ্ছে ছোট মেয়ে, আলীবর্দী খান বড় মেয়ে হচ্ছে ঘসিটি বেগম বা মেহেরুন্নিসা। তো মেহেরুন্নিসার নিজেরও কোনো সন্তান ছিল না, তো ঘসিটি বেগম তো আর ক্ষমতায় আসতে পারবে না, তার বোনের ছেলে শওকত জংকে সে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে। এছাড়াও ঘসিটি বেগমের নিজের সন্তান না থাকার কারণে সে সিরাজের ছোট ভাই একরামউদ্দৌলাকে, সিরাজের ছোট ভাই, কিন্তু ইকরামউদ্দৌলা যখন বসন্তে মারা যায় তখন হচ্ছে আর ঘসিটি বেগমের হাতে কোনো ওয়ে থাকে না, বুঝতে পারছেন? মানে ঘসিটি বেগমের ওই সময় অন্যরকম পাওয়ার ছিল নবাবী মহলে ঘসিটি বেগমের। তো যখন একরামউদ্দৌলা মারা যায়, তো একরামউদ্দৌলা যদি নবাব হইতো তাহলে রাজমাতা হিসাবে ঘসিটি বেগম একটা প্রাধান্য বিস্তার করতে পারতো। যেহেতু একরামউদ্দৌলা বসন্তে মারা যায়, ঘসিটি বেগমের হাতে কোনো ওয়ে থাকে না, তখন সে শওকত জংকে সাপোর্ট করে। তো স্বাভাবিকভাবে ছোট মেয়ের আবদারের তুলনায় বড় মেয়েকে প্রায়োরিটি দিবে, এটাই খুব স্বাভাবিক। ইভেন শওকত জংও কম যোগ্যতা সম্পন্ন ছিল না, ঠিক আছে? আর এদিক দিয়ে আমিনার ছেলের নাম হচ্ছে সিরাজ। এখন সিরাজের যদি অতীতকাল দেখি, তার অতীতকালটা আহামরি খুব মানে স্মৃতিমধুর না। মানে সে মদ্যপান করত, খুব আহামরি তেমন কিছু ছিল না, ঠিক আছে? কিন্তু নানার বেশি টান ছিল হচ্ছে সিরাজের উপরে, যার ফলে এই নানা ইংরেজদেরকে দমন বা বিভিন্ন যুদ্ধে মারাঠাদেরকে দমনের ক্ষেত্রে সিরাজকে কি করে, সিরাজকে হচ্ছে যুদ্ধে প্রেরণ করে, বুঝতে পারছেন? যুদ্ধে প্রেরণ করে, নৌবাহিনী দিয়ে চালায়, ইত্যাদি ইত্যাদি সামথিং, এই কাজগুলো করায় সিরাজকে দিয়ে। তো নানার এফেকশনটা বেশি ছিল হচ্ছে সিরাজউদ্দৌলার প্রতি। কিন্তু ঘসিটি বেগমের রাইট কথা কথা হচ্ছে যে যেহেতু আমার কেউ নেই, আমি যাকে বলবো তাকে আপনি নবাব বানাবেন, আপনি কেন ছোট মেয়ের ছেলের নবাব বানাইতে যাবেন? আসাদ ষড়যন্ত্র কিভাবে শুরু হয়েছে? সিরাজ যখন ক্ষমতায় আসে, এক নম্বর প্রতিকূলতা তার দেখা দেয় হচ্ছে ঘসিটি বেগম ও শওকত জং। সে এই প্রতিকূলতাকে হচ্ছে জয় করে, মানে শওকত জংকে পরাজিত করে বা ঘসিটি বেগমের এই জিনিসগুলো সে দূর করতে পারে। দুই নম্বর প্রতিবন্ধকতা ছিল হচ্ছে তার হচ্ছে সভাসদবৃন্দ। তিন নম্বর প্রতিকূলতা হচ্ছে দেখা দেয় হচ্ছে ইংরেজরা, এদের প্রত্যেকটার হচ্ছে কারণগুলো একটু ভিন্ন ছিল। ঘসিটি বেগমের কারণ হচ্ছে কি ক্ষমতা, সভাসদের বড় কথা হচ্ছে তাদের দুর্নীতি। কারণ জগৎ শেঠ, আপনার জগৎ শেঠ হচ্ছে ওই সময়ের ইলন মাস্ক ছিল, সোজা কথা এটা, পুরা অর্থ ব্যবস্থা তার উপরে ডিপেন্ড করতো, জগৎ শেঠের উপর। আর ইংরেজদের হচ্ছে তাদেরকে দুর্গ নির্মাণে বাধা দেওয়া, বুঝতে পারছেন? তিনজনের তিনটা কারণটা কি? সিরাজউদ্দৌলা যখন ক্ষমতায় আসে তখন আলীবর্দী খান বলছিল যে বিদেশি শক্তিদেরকে উত্থান হইতে দিও না, তো এই জন্য সিরাজ ক্ষমতায় এসেই বলছে তোমরা কেউই দুর্গ নির্মাণ করবা না, কোনো বিদেশি শক্তি আলাদা করে দুর্গ নির্মাণ করবে না। তো এইটা ইংরেজদের জন্য একটা অপমানের একটা বিষয় হয়ে গেছে যে মাত্র 23 বছরের বাচ্চা সিরাজ ক্ষমতায় আসছিল হচ্ছে 1756 সালে, অনলি 23 বছর বয়সে, ঠিক আছে? মাত্র 23 বছরের বাচ্চা আমাদেরকে বলতেছে দুর্গ নির্মাণ করবে না, মানে সামথিং, ওর কথা কি আমরা মাইনা নিব নাকি? বুঝতে পারছেন? আর সভাসদের কথা হচ্ছে মীর জাফর থেকে শুরু করে জগৎ শেঠ, রাজবল্লভ, এরা সবাই ছিল উচ্চাবিলাসী, ইভেন প্রচুর পরিমাণে দুর্নীতি করছে। কারণ আলীবর্দী খান যুদ্ধের মধ্যে ব্যস্ত ছিল, এর মধ্যে এরা বহুত কাজ করে ফেলছে, ঠিক আছে? এখন তরুণদের রক্তটা কিন্তু একটু গরম থাকে স্বাভাবিকভাবে বুড়াদের তুলনায়, তো সিরাজ এগুলার হিসাব নেওয়া শুরু করছে, যার ফলে এরাও শঙ্কিত হয়ে পড়ে যে কি ব্যাপার, আমাদের তো ধরবে। আর তিন নম্বর হচ্ছে যে আপনার ঘসিটি বেগম আর শওকত জংয়ের কথাটা বুঝতে পারছেন যে ক্ষমতায় আসবে শওকত জং, আর রাজমাতা যেমন আমেরিকার মধ্যে আছে না ফার্স্ট লেডি, এই টাইপের ফার্স্ট লেডির ক্ষমতার জন্য শওকত জং ভিতরে ভিতরে ষড়যন্ত্র করতেছিল। বুঝতে পারছেন সিরাজের পলিটিক্সের ঝামেলাটা কি? ইংরেজদের সাথে তার বিরোধ কয়েকটা কারণে লাগছে। এক নম্বর বিরোধের কারণ হচ্ছে দুর্গ নির্মাণ, ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ, ঠিক আছে? মানে দুর্গ আগেই নির্মাণ হয়েছে, এটাকে আরো সুসংহত করতেছিল, বুঝতে পারছেন? একবারে পুরা মানে কি বলে স্ট্রং করতেছিল, সেনাবাহিনী আনতেছিল। ইভেন ওই সময় হচ্ছে ক্লাইভ হচ্ছে লন্ডনের সিক্রেট কমিটির সাথে মিটিং করতেছিল যে ওর বোনরে ও বিয়ে দিতে পারতেছিল না টাকার অভাবে, তো লিখতেছে ওর বাড়িতে যে বোনের বিয়ের ব্যবস্থা করো, অচিরেই আমার হাতে এত টাকা আসবে যে বলার বাইরে, বুঝতে পারছেন? এই টাইপের দুর্গ নির্মাণ। দুই নম্বর হচ্ছে অভিষেক অনুষ্ঠানে না যাওয়া। মনে করেন আমাদের সরকার বৈধ হোক বা অবৈধ হোক ক্ষমতায় আসছে, যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, আমাদের এখানে যারা কূটনীতিবিদরা থাকবে সবার উচিত সরকারকে হচ্ছে অভিনন্দন বার্তা পাঠানো। সিরাজের অভিষেক অনুষ্ঠানে হচ্ছে তারা যায়ই নাই ইংরেজরা, তো এই দেখছেন আরেকটা ঝামেলা। তিন নম্বর হচ্ছে
কৃষ্ণবল্লভকে আশ্রয়, এ হচ্ছে ওই সময় সিরাজের রাজভান্ডার থেকে 50 লাখ টাকা চুরি করে ইংরেজদের আশ্রয় চলে যায়। সিরাজ বারবার তাদেরকে অনুরোধ করে কৃষ্ণদাসকে ফেরত দাও। তাই ইংরেজরা বলছিল যে কৃষ্ণবল্লভ সে ইংরেজদের আশ্রয় নিচ্ছে, ইংরেজরা যদি তাকে ফেরত দেয় তাহলে এটা ইংরেজদের একটা ব্যর্থতার রূপান্তর হবে। আপনারা দেখবেন প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের মধ্যে দেখবেন এটা নিয়ে কিন্তু মারামারি আছে। 4 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে দস্তকের অপব্যবহার। আচ্ছা, দস্তকের অপব্যবহার বলতে কি বুঝাচ্ছি? 1717 সালে নবাব বলছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর থেকে ট্যাক্স মাফ করা হয়েছে। এখন এইটা বলে নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রত্যেকটা মেম্বারের পার্সোনাল বিজনেস থেকে ট্যাক্স আরোপ মাফ করা হয়েছে। দুইটার মধ্যে পার্থক্য কি? মনে করেন সরকার বলল এসিএস কোম্পানির কোনো ট্যাক্স দিতে হবে না, তো মনে করেন এসিএস কোম্পানি কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এখন আমি করলাম কি, আমি এসিএস এর একজন মেম্বার হয়ে অনুশীলন নামে একটা বিজনেস করতেছি, বা মনে করেন যে আরেকজন টিচার আরেকটা বিজনেস নিয়ে নামছে, প্রত্যেকটা টিচার আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা বিজনেস করতেছে। এখন সরকার বলছে এসিএস কে ট্যাক্স দিতে হবে না, আমি করলাম কি এসিএস এর মেম্বার হয়ে আমি বানায় দিলাম যে এসিএস এর মেম্বারদের ট্যাক্স দিতে হবে না, মানে মেম্বারদের পার্সোনাল বিজনেসে ট্যাক্স দিতে হবে না। তার মানে দেখেন এর ফলে সরকার কত টাকা হচ্ছে লস হবে। সিরাজ ওই সময় প্রায় 3 কোটি টাকা বছরে লস করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ট্যাক্স নাই এটা বলছে, কিন্তু ওরা কি করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেম্বাররা ওরা বানায় নিছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেম্বারদের উপর কোনো ট্যাক্স নাই, মানে মেম্বাররা যত আলাদাই বিজনেস করুক না কেন তার উপর কোনো ট্যাক্স নাই। এই অপব্যবহারটা করছে, যদিও পরবর্তীতে 1781 সালে হচ্ছে ইংরেজরা এইটা বাদ দিয়ে দিচ্ছে দস্তকের অপব্যবহার। এই হচ্ছে সিরাজের সাথে ইংরেজদের যুদ্ধের কারণগুলা। সিরাজের দুর্বলতা, যোগ্য নেতৃত্বের অভাব বা কঠোর সিদ্ধান্তের অভাব। যুদ্ধের আগ মুহূর্তে পর্যন্ত মীর জাফরের কিছু চিঠি সিরাজের কাছে ধরা পড়ে, সে যে ক্লাইভের সাথে ষড়যন্ত্র করতেছিল এইগুলা। ইভেন সিরাজের একজন গুপ্তচর ছিল, নাম হচ্ছে রাইসুল জুহালা, যে ইংরেজদের সাথে মিশে ওর গাদ্দারদের সাথে মিশে একবার পুরো সব তথ্য দিত। সিরাজ কোনো হার্ড ডিসিশন নিতে পারতো না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তার সভাসদরা বিশ্বাসঘাতক। কারণ আপনারা দেখছেন 1756 সালে সিরাজ কলকাতা জয় করে, কলকাতা জয়ের পরে সে মানিক চাঁদকে ক্ষমতায় বসায়, ওই মানিক চাঁদ ইংরেজরা হাত করে ফেলে। তার মানে ওর যত সভাসদ বৃন্দ ছিল সবাইকে হচ্ছে কি ঘাতক, মানে বিশ্বাসঘাতক ছিল, বুঝতে পারছেন? ইভেন তার আপন জনেরা পর্যন্ত তাকে সাপোর্ট করে নাই, তার শ্বশুর পর্যন্ত তাকে কি করছে। এরপর হচ্ছে ইংরেজরা আরেকটা ইয়া করে, অন্ধকূপ হত্যা কাহিনী, আপনারা এটা পরে পাবেন। এটা দিয়ে হচ্ছে ইংরেজরা হচ্ছে তাদের কাছ থেকে সিম্প্যাথি নেয়, মানে পাবলিকের কাছ থেকে সিম্প্যাথি আদায় করে যে সিরাজ একটা সংকীর্ণ একটা কূপের মধ্যে অলমোস্ট প্রায় 150 লোককে মেরে ফেলছে, অথচ ওই কূপের মধ্যে 150 লোকের জায়গাই হবে না। এভাবে বলে তারা বিভিন্ন গুজব ছড়ায় কি করে, সিরাজের বিরুদ্ধে হচ্ছে লোকজনকে খেপায় তুলে। সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে টোটাল 12টা দৃশ্য আছে, এর মধ্যে 8টায় সিরাজের উপস্থিতি আছে। কোথায় কোন দৃশ্য দেখেন, প্রথম অঙ্কর প্রথম দৃশ্য ফোর্ট উইলিয়াম আক্রমণ, দেখছেন? ওই যে বললাম না সিরাজ এবং ইংরেজদের মধ্যে লাগালাগি করছে, সিরাজ এবং পরে ফোর্ট উইলিয়াম আক্রমণ করছে। এরপর ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে ইংরেজদের বিপর্যস্ত অবস্থা, ঘসিটি বেগমের বাড়ি, নবাবের দরবার, এগুলো আমরা আস্তে আস্তে পাবো, এগুলো আমরা, ঠিক আছে? এগুলো মুখস্থ রাখতে হবে না। একটা জিনিস মনে রাখেন যে আপনারা বর্তমান 9-10 বই যদি দেখেন বা সামথিং এই টাইপের ইয়াগুলো যদি দেখেন, দেখবেন আপনাদের বইয়ের মধ্যে অল্প দেওয়া থাকে, প্রেক্ষাপটগুলো যদি না জানেন অনেক কিছু মিলাইতে পারবেন না। প্রেক্ষাপট সহ জানতে হবে, এই জন্য হিস্ট্রি আপনাদের জানতে হবে। আর হিস্ট্রি জানার মধ্যে কিন্তু একটা মজা আছে, হিস্ট্রি জানার মধ্যে। আচ্ছা, শুরু করি আমরা। নাটক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি কি দেখেন। 1918 সালে সাতক্ষীরা জেলায় জন্ম, 1975 সালের 5ই আগস্ট মৃত্যু। আচ্ছা, সিগা এটা করুণ রসাত্মক, বুঝছেন? এটা করুণ রসাত্মক, এটা ইতিহাসকে উপজীব্য করে এই নাটকটা লেখা হয়েছে। বাংলার শেষ স্বাধীন নবাব, এই ভালো করে বুঝানেন, বাংলার শেষ নবাব কিন্তু সিরাজউদ্দৌলা না, ঠিক আছে? বাংলা ট্র্যাজেডি মানে হচ্ছে করুণ, করুণ যে যে সিরাজউদ্দৌলা শেষ পর্যন্ত মৃত্যু হয়, তারপর হচ্ছে লুৎফুন্নেসা থেকে আলাদা থাকে, এগুলো একটা করুণ করুণ বিষয় না, এটাকে বলে ট্র্যাজেডি। ইভেন আপনারা হয়তো জানেন বা সালাউদ্দিন সুমন ভাইয়ের হচ্ছে ভিডিও দেখলে আপনারা বলতে পারবেন যে লুৎফুন্নেসাকে কিন্তু পরবর্তীতে ওইখান থেকে অপহরণ করে 8 বছর হচ্ছে ঢাকার একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল, যেটা পুরান ঢাকার মধ্যে আছে। হ্যাঁ, একটু দেখেন। আচ্ছা দেখেন, এগুলো তো আমি পিডিএফ দিয়েই দিব আপনাদেরকে, নোট করলে তো ভালোই।
বাণিজ্যের আকর্ষণে বাংলার শেষ স্বাধীন নবাবের নামে হচ্ছে এটা নাটক নামকরণ হয়েছে। বাণিজ্যের আকর্ষণে ইংরেজরা এই দেশে প্রথমে আসে, বাণিজ্যের আকর্ষণে, ঠিক আছে। পরে ধীরে ধীরে এই অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করে এবং স্থানীয় রাজাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, পলিটিক্সে যে আপনাকে অবদান রাখবে, মানে পলিটিক্সে যে আপনাকে স্পন্সর করবে, সে আস্তে আস্তে ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক। পর্তুগিজরা যখন এই দেশে আসছিল, পর্তুগিজরা, ছোট্ট করে হিস্ট্রিটা বলতেছি, পর্তুগিজরা যখন এই দেশে আসছিল তখন হচ্ছে শের শাহকে দমন করার জন্য মাহমুদ শাহ নামে একজন হচ্ছে পর্তুগিজদেরকে হচ্ছে সেনাবাহিনীতে স্থান দেয়। সেম আপনার আরাকান জলদস্যুদের থেকে রক্ষা করার জন্য পর্তুগিজদের সাথে হাত করে। পরবর্তীতে পর্তুগিজরা কিন্তু বাংলার মানুষের উপর অনেক অত্যাচার করছে। সেম আপনার ইংরেজদেরকে একইভাবে হচ্ছে নবাবরা হচ্ছে ঠাঁই দিছিল, আশ্রয় দিছিল ব্যবসা বাণিজ্যের নামে। পরবর্তীতে তারাই পলিটিক্সে ঢুকছে। এবার বাংলাদেশের পলিটিক্সের মধ্যেই আসেন, ফার্স্টে ব্যবসায়ীরা স্পন্সর করছে, এখন ব্যবসায়ীরা এমপি মন্ত্রী হয়ে গেছে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, 1757 সালে ইংরেজরা প্রায় পরাজিত হয়ে গেছিল, কিন্তু মীর জাফরের ষড়যন্ত্র তারা বিজয়ী হয়। সিরাজউদ্দৌলার পক্ষ চরিত্র কি আর বিপক্ষ চরিত্র কি, এগুলো একটু জেনে নেন। এগুলো হচ্ছে সিরাজউদ্দৌলার পক্ষ চরিত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। সিরাজউদ্দৌলার পক্ষ চরিত্রগুলা, আলীবর্দী খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলা নবাব ছিলেন। ইনি ছিলেন সিরাজউদ্দৌলার নানা, ঠিক আছে। আলীবর্দী খান সিরাজউদ্দৌলার নানা ছিল। আমিনা বেগম নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠা কন্যা, কনিষ্ঠা মানে বুঝছেন তো, ছোট। তার 3 সন্তান সিরাজউদ্দৌলা, ইকরামউদ্দৌলা, মির্জা হামদি। নাটকের মমতাময়ী চরিত্র, এইগুলা কিন্তু অবজেক্টিভ বা জ্ঞানমূলকে আসে কিন্তু এইগুলা। রাইসুল জুহালা, এই যে এটা খুব ইন্টারেস্টিং। এই নাটকের মধ্যে 2টা চরিত্র খুব ইন্টারেস্টিং, একটা হচ্ছে রাইসুল জুহালা আর একটা হচ্ছে উমির চাঁদ। এই 2টা খুব ইন্টারেস্টিং চরিত্র। দেখেন, রাজা রাম সিংহের ছোট ভাই নারায়ণ সিং, রাইসুল জুহালার আসল নাম কি, নারায়ণ সিং। সিরাজের প্রধান গুপ্তচর, ক্লাইভের নির্দেশে তাকে গুলি করা হয়, ক্লাইভের নির্দেশে। আচ্ছা, এখানে রাইসুল জুহালার একটা কর্মকাণ্ড তুলে ধরছি, দেখেন। অমিত চাঁদের চিঠি ক্লাইভের কাছে দিতে গেলে ক্লাইভ তাকে গুপ্তচর কিনা জানতে চায়, মানে অমিত চাঁদের চিঠি রাইসুল জুহালা হচ্ছে পাচার করতেছিল। তো ক্লাইভ রাইসুল জুহালাকে সন্দেহ করে বলে তুমি কি গুপ্তচর। এখন ইংরেজরা যখন বাংলা উচ্চারণ করে, কে মনে হচ্ছে আর ইউ গুফুচ্চর, এইটা শুননা রাইসুল জুহালা মেজাজ খারাপ হচ্ছে, আরে বদনাচোর, কাফনচোর, গুফুচ্চর আবার কি, শাট আপ। এইটা বলার সাথে সাথে হচ্ছে রাইসুল জুহালাকে দিচ্ছে কোপ। এই দেখেন, গুপ্তচর কিনা জানতে চায়, সে ভুলে শব্দটি গুফুচ্চর শুনে ও প্রতিবাদে ক্লাইভকে বলে ইউ শাট আপ। সাথে সাথে ক্লাইভ তার গর্দান নিতে চায়। আচ্ছা, এবার দেখেন রাইসুল জুহালার একটা বিখ্যাত উক্তি, সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহ করলে বুদ্ধি গুলিয়ে যেতে পারে। মীর জাফর যখন রাইসুল জুহালাকে হচ্ছে সন্দেহ করে, তখন রাইসুল জুহালা সেম কাজটা করে, বুঝছেন। আর যারা হচ্ছে গুপ্তচর, এরা মানুষের মনটাকে হচ্ছে খুব দ্রুত পরিবর্তন করে ফেলতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা কথা, এই দেশে থেকে এই দেশকে ভালোবেসেছি, গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে, সে কি বেইমানির চেয়েও খারাপ, তবু ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছে। এগুলো হচ্ছে রাইসুল জুহালার বিখ্যাত উক্তি। এগুলোর অনুধাবনমূলক ব্যাখ্যা আমি আপনাদেরকে দিব। ওকে, তারপর সিরাজউদ্দৌলা নাটকের প্রধান চরিত্র, পিতার নাম হচ্ছে জয়নুদ্দিন, মাতার নাম আমিনা বেগমের জ্যেষ্ঠ পুত্র। 1733 সালে জন্ম, 56 সালে ক্ষমতায় আসে। ভালো কথা, 1756 সালে ফোর্ট উইলিয়াম আক্রমণ করে, পাইছেন, এটাই কিন্তু আমাদের প্রথম ফোর্ট উইলিয়াম আক্রমণ করে এবং কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। শওকত জঙ্গের বিশাল হারেম তাকে পালন করতে হয়। হারেম মানে হচ্ছে যেখানে মেয়েদেরকে রাখা হয়, বুঝছেন। এই আচ্ছা, সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে আনা হলে মোহাম্মদী বেগ তাকে 10,000 টাকার বিনিময়ে, ঠিক আছে, তাকে হত্যা করে। দেখছেন, এই মোহাম্মদী বেগ হচ্ছে এই গল্পের নিকৃষ্ট চরিত্র, এই গল্পের নিকৃষ্ট চরিত্র এই নাটকের, সে হচ্ছে মোহাম্মদী বেগ। জাফরগঞ্জের কয়েকখানা তাকে হত্যা করে। এবার দেখেন সিরাজের উপাধি কি, নবাব মনসুরুল মুলুক সিরাজউদ্দৌলা শাহকুলি মির্জা মোহাম্মদ হায়ত জং বং বাহাদুর। আচ্ছা, এবার দেখেন তার বিখ্যাত উক্তিগুলা, ঘরের লোক অবিশ্বাসী হলে বাহিরের লোকের পক্ষে সবকিছুই করা সম্ভব। অনুদানমূলকের জন্য লাগবে, তোমার খুব কাছাকাছি বহুদিন আসতে পারি নাই, কারণ আমাদের মাঝখানে একটা রাজত্বের দেয়াল। মাঝে মধ্যে ভেবেছি যদি এই বাধা দূর হয়ে যেত। স্ত্রীর কাছে যখন সে আসতে পারতেছিল না, স্ত্রীকে সময় দিতে পারতেছিল না, তখন এই কথাটা আফসোস করে বলে, আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তিতে নয় মোহনলাল, আমার একমাত্র ভরসা আগামীকাল যুদ্ধক্ষেত্রে বাংলার স্বাধীনতা মুছে যাওয়ার সূচনা দেখে মীর জাফর রায় দুর্লভের মনে যদি দেশপ্রীতি জেগে ওঠে,
এই সম্ভাবনাটুকু, মানে পলাশির যুদ্ধের মধ্যে যখন দেখতেছে সিরাজউদ্দৌলার অনেক সেনাবাহিনী আছে, তখন বলতেছিল যে আমাদের তো সেনাবাহিনীর লোকের অভাব নেই, বলতেছে না, এদের উপর আমার কোনো ভরসা নাই, আমার ভরসা হচ্ছে মীর জাফর বা এদের যদি কোনো নৈতিকতা যদি জেগে উঠে, এটাই। আচ্ছা দেখেন, যুদ্ধক্ষেত্রে, আচ্ছা দেখেন, ওই একটি পথ সিপাহসালার দেশের কল্যাণ, শুধু একটি পথে আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি মীর জাফরের প্রতি, ঠিক আছে। আবার আরেকটা উক্তি আছে, প্রাণের ভয়ে আমি পালাইনি, এটা সিরাজের উক্তি। আচ্ছা, লুৎফুন্নেসা নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী মির্জা ইরিচ খান, তাহলে সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি? ইরিচ খান। এটাও পরবর্তীতে বাটপারি করছিল, এটাই বুঝাইলো টাকা না থাকলে আসলে কারোই দাম নাই, বুঝছেন, টাকা না থাকলে। মিরন তাকে বিয়ে করতে চাইলে সে বলে, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সে আমি কি করে এক গাধার পিঠে চড়ে বেড়াবো, বুঝতে পারছেন মিরন। আর ক্লাইভ হচ্ছে মিরনের লোভ দেখাইতো, এ বেটা সিরাজে মেরা ফেলে লুৎফুন্নেসারে বিয়ে করতে পারবি, এই টাইপের লোভ দেখাইতো, সব নারী ঘটিত কেলেঙ্কারি। সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে নেওয়া হয় এবং লুৎফাকে আনা হয় ঢাকায়। এই লুৎফা অলমোস্ট 8 বছর যাবত, ঠিক আছে, পুরান ঢাকার একটা বাড়িতে বন্দি ছিল অলমোস্ট 8 বছর। মোহনলাল নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি, শওকত জংয়ের বিরুদ্ধে লড়াইয়ে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেন, এগুলো কিন্তু লাগবে, হ্যাঁ। মোহনলাল, সিরাজ তাকে দেওয়ানখানার পেশকার বানিয়েছিলেন। পলাশির প্রান্তরে যুদ্ধ বন্ধ করতে চাননি, ঠিক আছে, ওই যে যখন বৃষ্টি আসতেছিল, ক্লাইভের আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়। তার বিখ্যাত উক্তি, আমার শেষ যুদ্ধ পলাশিতেই। এটা পাইছেন যারা নাটক পড়ছেন এই উক্তিটা, আমার শেষ যুদ্ধ পলাশিতেই। আচ্ছা, তারপর দেখি আমরা মীর মর্দান একজন কৌশলী যোদ্ধা ও দেশপ্রেমিক সেনাপতি, হ্যাঁ। আচ্ছা, নবাবের সবচেয়ে বেশি বিশ্বাসভাজন ব্যক্তি ছিলেন, দেখেন একবারে জ্ঞানমূলক কোশ্চেন গুলো দাগায় দিছে। তাকে শ্রেষ্ঠ বাঙালি সৈনিক বলা হয়েছে, দেখছেন একটা লাইন আছে এরকম, দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড, দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড, এরকম একটা লাইন আছে, দেখছেন, এই যে তাকে শ্রেষ্ঠ বাঙালি সৈনিক বলা হয়েছে। পলাশির প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বিখ্যাত উক্তি, ইংরেজদেরকে ঘায়েল করতে মোহনলাল সাফরের আমার বাহিনী যথেষ্ট, আমার প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না। নিপীড়িত একজন ব্যক্তি আছে যে লবণ বিক্রি না করায় কুঠির লোকজন তার বাড়িঘর জ্বালিয়ে দেয়, তার গর্ভবতী স্ত্রীর উপর ইংরেজরা শারীরিক নির্যাতন করে ও হত্যা করে। এই হচ্ছে সিরাজের পক্ষ চরিত্রগুলা। এবার আসেন বিপক্ষ চরিত্রগুলা কি কি স্যার। ঘসিটি বেগম নবাব আলীবর্দী খাঁর বড় কন্যা, জ্যেষ্ঠা কন্যা মানে বুঝেন তো, বড় কন্যা। তার প্রকৃত নাম হচ্ছে মেহরুন্নেসা। সিরাজকে ক্ষমতাচ্যুত করতে অগ্রণী ভূমিকা পালন করেন, তবে তিনি সিরাজের নজরবন্দি ছিলেন, মানে ঘসিটি বেগমরে ইয়া করতে পারছে, সিরাজ দমন করতে পারছে। ওয়ালি খান 1756 সালে ক্যাপ্টেন ক্লেটন যুদ্ধ বন্ধ করার অনুরোধ করে, ইংরেজদের হয়ে যুদ্ধ করে সে কোম্পানির টাকার জন্য, দেখবেন একবারে ফার্স্টের অঙ্কের ফার্স্টের দৃশ্যের মধ্যে এটা আছে। তার বিখ্যাত উক্তি, বাঙালি কাপুরুষ নয়। ক্লেটন 1756 সালে কলকাতা দুর্গ আক্রমণের সময় বাঙালি সৈন্যদের সিরাজের বিরুদ্ধে অনুপ্রাণিত করে ক্লেটন। মিরন মীর জাফরের পুত্র, মোহনলালের গুপ্তচর তার জীবন অতিষ্ঠ করে ফেলছে, তার আদেশে সিরাজ আর তার ভাই মির্জা হামদিকে হত্যা করা হয়। সিরাজ মীর জাফরের মৃত্যুদণ্ডাদেশ দেখতে চাইলে মিরন উক্তি করে, আসামির আবার সেই অধিকার আছে নাকি, বুঝছেন, মানে মিরন যখন মিরন মারতে যায় বলতে মিরন ওয়ারেন্ট মানে ঘোষণা দিতে যায় সিরাজকে যে তোমাকে নতুন নবাব হচ্ছে মৃত্যুদণ্ডাদেশ দিচ্ছে, তখন বলে আমাকে দেখাও, তখন বলে যে এই উক্তিটা আবার মানে আসামির আবার সেই অধিকার আছে নাকি। তারপর দেখি ক্লেটন দুইমুখী সাপনা। মীর জাফর প্রকৃত নাম জাফর আলী খান, সিরাজের প্রধান সেনাপতি। পারস্য থেকে নিঃস্ব অবস্থায় হিন্দুস্তানে এসেছিল, বুঝছেন, ইরান থেকে আসছিল হিন্দুস্তানে। একদিনের জন্য হলো মসনদে বসার স্বপ্ন দেখতো, এটা পুরো গোপাল ভাঁড়ের মন্ত্রীর মতো, ঠিক আছে, একদিনের জন্য হলো মসনদে বসার স্বপ্ন দেখতো। সিরাজ তাকে সন্দেহ করলে কোরআন ছুঁয়ে দেশের পক্ষে শপথ নেয়, কিন্তু সিরাজ এরা বুঝে নাই চোরে না শুনে ধর্মের কাহিনী, ঠিক না, চোরে না শুনে, এই যে আপনারা যারা 2 নম্বরই করেন, পাইরেসি করেন, যত কথাই বলুক না কেন ধর্মের কাহিনী শুনেন না আপনারা, সমস্যা নেই, দেখা হবে জায়গা মতো। পলাশির প্রান্তরে যুদ্ধবন্ধের আদেশ দেয়। সিরাজের মৃত্যুর পর ক্ষমতায় বসে, আচ্ছা সিরাজের মৃত্যুর 1765 সালে মীর জাফর কুষ্ঠরোগে মারা যায়, ঠিক আছে। আমাদের কারো অদৃষ্ট দোষ, আচ্ছা দোষমুক্ত মেঘমুক্ত থাকবে না শেঠজি, সবাই মিলে আমরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছি না তো, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যখন ক্লাইভের সাথে চুক্তি হয় মীর জাফরের, তখন তার মধ্যে একটা হচ্ছে ইয়া জাগে, অনুশোচনা জাগে যে আমরা কি বাংলাদেশটাকে বিক্রি করে দিচ্ছি, বুঝছেন এই যে কথাটা তখন। তারপর আসেন রায়দুল্লভ, বিহারের ডেপুটি গভর্নর জানকিরামের ছেলে রায়দুল্লভ, সে ছিল উড়িষ্যার পেশকার, পরে দেওয়ানি প্রাপ্ত হয়। সিরাজের সাথে বিরোধ থাকায় তাকে পদোন্নীত দেওয়া হয়নি। ষড়যন্ত্রের পূর্বে গোপন মন্ত্রণায় একরার নামা একটা সই চায়, একরার নামা মানে হচ্ছে চুক্তিনামা, ঠিক আছে,
একরারনামা মানে হচ্ছে চুক্তিনামা। আচ্ছা, ছদ্মবেশে মিরনের দরবারে প্রবেশ করে মাসে মাসে জগৎ শেঠের কাছ থেকে টাকা নিয়ে চলে রায়দুল্লভ। সিরাজের পতনের পর তাকেই সেনাপতির মত দেওয়া হবে, বুঝছেন? কাকে? রায়দুল্লভকে। এই লোভ দেখায় মিরন। অর্থ আত্মসাতের অভিযোগে মিরন তাকে মৃত্যুদণ্ড দেয়। নবাবের দরবারে অসহায় ব্যক্তিকে দেখে তরবারি কোষবদ্ধ করে। এগুলো সব জ্ঞানমূলক কোশ্চেন। আচ্ছা, তারপর দেখেন রাজবল্লভ, বিক্রমপুরের বাঙালি বৈদ্য সম্প্রদায়ের লোক ছিল রাজবল্লভ। ঢাকায় জাহাজি ফৌজ বিভাগের কেরানি ও পরে গভর্নরের পেশকার হয়। ঘসিডি বেগমের স্বামী নজিস মোহাম্মদ গভর্নর থাকা অবস্থায় রাজবল্লভ রাজা উপাধি পায়। হোসেন কুলি খাঁর মৃত্যুর পরে ঢাকার দেওয়ান হয় এবং ঢাকার শাসন কার্য পরিচালনা করা অবস্থায় নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সিরাজ তাকে সন্দেহ করলে সে তুলসী পাতা ছুঁয়ে দেশের পক্ষে শপথ নেয়। মোহনলালের তলোয়ার খুলে সামনে দাঁড়ালে তার চোখে কেয়ামতের ছবি বেশি ওঠে। তার মতে নবাবের রাজভান্ডার লুট করলে 3 কোটি টাকার বেশি পাওয়া যাবে না। রাজবল্লভের মতে হচ্ছে নবাবের রাজভান্ডার পেশকার একটা পদ, আদালতে গেলে পাবেন এটা, ঠিক আছে, 3 কোটি টাকার বেশি পাওয়া যাবে না। জগৎ শেঠ, তার আসল নাম হচ্ছে ফতেহ চাঁদ। এটা এক জগৎ শেঠ, আর আলিবর্দী খাঁর আমলে আরেক জগৎ শেঠ ছিল, এটার নাম হচ্ছে মোহতব চাঁদ। এটা হচ্ছে বাবা ছেলে। মানিক চাঁদের ভ্রাতুষ্পুত্র। জগৎ শেঠ কোনো নাম নয়, বরং উপাধি মাত্র, যা 1744 সালে তাকে দেওয়া হয়। তৎকালীন বিখ্যাত ধনী ব্যক্তিত্ব, তৎকালীন হচ্ছে ইলন মাস্ক, তৎকালীন ইলন মাস্ক। আচ্ছা, যুদ্ধের পুরো খরচ বহন করে, ষড়যন্ত্রের পূর্বে নিজের স্বার্থ সম্পর্কে নিশ্চয়তা চান। শকতজং সম্পর্কে তার উক্তি, শকতজং নিতান্তই অকর্মণ্য, ভাঙের গেলাসা নাচনেওয়ালি ছাড়া সে কিছুই জানে না। শকতজং নবাব হবেন নামমাত্র, আসল কর্তৃত্ব থাকবে ঘসিডি বেগমের সাথে। এইটা ঢাবি পরীক্ষায় আসছিল। এইটাকে বলা হচ্ছে বাদরের রুটি ভাগ, বাদরের রুটি ভাগ, একটা বাগধারা দিয়ে আসছিল। আচ্ছা, আর তার নামে দেশ শাসন করবে রাজবল্লভ। আচ্ছা, এখানে একজন একটা কোশ্চেন করছে যে সবাই মিলে আমরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছি না কি, ওই সময় বাংলাদেশ ছিল কোত্থেকে? ফার্স্ট অফ অল হচ্ছে এরা কেউ বাংলা ভাষায় কথাই বলতো না, ঠিক আছে? এরা সবাই কথা বলতো ফার্সি ভাষায়, বাংলা ভাষায় কেউ কথা বলতো না। সেকেন্ড অফ অল হচ্ছে বাংলাদেশ নামটা হচ্ছে অফিসিয়ালি নামকরণ করা হচ্ছে 1972 সালে, অফিসিয়ালি। এর আগেও যারাই বাংলা ভাষায় কথা বলতো তাদেরকে আনঅফিসিয়ালি বাংলাদেশি বলা হইতো, বুঝতে পারছেন? যেমন সুকান্তের কবিতার মধ্যে আছে দেখবেন, সাবাস বাংলাদেশ এই বিশ্ব অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে ছারকা তবু মাথা নোয়াবার নয়, বুঝতে পারছেন? সেম দেখেন আপনি রবীন্দ্রনাথের গল্পের মধ্যে আছে, মস্ত বাংলাদেশে আমি একমাত্র মানুষ যাকে হচ্ছে কি বলে যে কন্যার বাবা বিয়ের আসর থেকে তাড়াই দিচ্ছে। মানে আনঅফিসিয়ালি হচ্ছে এই নামটা এখানে বাংলাদেশে ছিল। যেমন দেখেন একটা উদাহরণ দিই, ইন্ডিয়ার মুদ্রার নাম কিন্তু রুপি, অবশ্য দেখবেন কলকাতায় বলে কিন্তু টাকা, ঠিক আছে? এরকম আনঅফিসিয়ালি প্রচলিত ছিল। হলওয়েল, তার প্রকৃত নাম হচ্ছে জন জেফানিয়া, উপাধি সার্জন, কোম্পানির ঘুষখোর ডাক্তার। তিনি ক্লেটনকে নবাবের কাছে আত্মসমর্পণের পরামর্শ দেন। আর দুর্গ প্রাকারে, প্রাকার মানে হচ্ছে চূড়ায়, ঠিক আছে, দুর্গ প্রাকারে হচ্ছে সাদা নিশার পতাকা উড়াইতে বলে। মোহাম্মদী বেগ, সিরাজের হত্যাকারী, 10,000 টাকার লোভে মিরনের প্রচলনে সে নবাবকে হত্যা করে। নবাব তার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলে সে লাঠি দিয়ে নবাবকে মেরে ফেলে ও ছুরির আঘাতে হত্যা করে। অথচ নবাবের পিতা তাকে আপন সন্তানের মতো লালন পালন করে এবং নবাবের মা হইচই করে তার বিয়ে দেয়, বুঝতে পারছেন? নাটকের সবচেয়ে জঘন্য চরিত্র হচ্ছে এই মোহাম্মদী বেগ, সবচেয়ে জঘন্য চরিত্র। ওয়াটস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে কাশিমবাজার কুঠির পরিচালক ছিলেন। আলীনগর সন্ধি অনুসারে সে নবাবের দরবারে ইংরেজদের প্রতিনিধি ছিল। আর এখানেই বসে সে কি করতো? গুপ্তচর বৃত্তি করত। পলাশির যুদ্ধের পর কোম্পানি তাকে বরখাস্ত করে। ক্লাইভ ও ওয়াটস নবাবের ইচ্ছার বিরুদ্ধে নন্দকুমারকে, এই যে একটা জ্ঞানমূলক কোশ্চেন, নন্দকুমারকে ঘুষ খাওয়ায় চন্দননগর ধ্বংস করে, নন্দকুমারকে ঘুষ খাওয়ায় চন্দননগর ধ্বংস করে। একটা লাইন আছে এরকম, আমরা এদেশে বাণিজ্য করতে এসেছি, কেন আমরা রাজনীতি করবো, এটা ওয়াটসের উক্তি। অমিত চাঁদ, নাটকের দ্বৈত আচরণকারী খল চরিত্র, বুঝতে পারছেন? নাটকের দ্বৈত, একবারে পুরো বাঙালি, যেখানে টাকা পায় ওইখানে কোনো নৈতিকতা নাই। কলকাতা অভিযানের পর সিরাজ তাকে মুক্তি দেয়, নিজেকে ইংরেজদের খাদেম ও দৌলতের পূজারী বলে পরিচয় দেয়। নিজ থেকে সে ইংরেজদের সহায়তা করার প্রস্তাব দেয়। 5,000 টাকা নিজের এবং 12,000 টাকা মানিক চাঁদের তহবিলে দেওয়ার শর্তে মানিক চাঁদকে হাত করে নেয়। জন্মগতভাবে সে ছিল লাহোরের অধিবাসী, শিখ সম্প্রদায়ের লোক। সে উভয় পক্ষে তথ্য আদান প্রদান করতে, পাইছেন? একবার অমিত চাঁদ, 2 মুখী সাপ। পলাশির যুদ্ধে জয়লাভ করলে ইংরেজদের থেকে 30 লাখ টাকা চায়, যার ফলে ক্লাইভ 2টা চুক্তি করে। রায়দুল্লভ তাকে বলছে জাহেল, মূর্খ। আর ড্রেক তাকে কি বলছে? এই যুগের সেরা বিশ্বাসঘাতক। আর মীর জাফর কি বলছে? একেবারে কালকে উঠে। এগুলো সবগুলো কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনে আসে, কালকে উঠে, ঠিক আছে? আচ্ছা,
তার সম্পর্কে ড্রেকের উক্তি পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ উমিত চাঁদ, কি বলছে? পারফেক্ট স্কাউন্ড্রেল। আর তার বিখ্যাত উক্তি, আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোফ শুকনো রাখেন, আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতে কালি মেখে গুলবাগা বনে যাই, বুঝছেন? মানে আপনারা ষড়যন্ত্র করেও সেফ থাকেন, আর আমি ষড়যন্ত্রের নাম মুখে আনলেই ধরা খাওয়া যাই। আর দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়, বুঝছেন? এই যে ড্রেক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার ইংরেজ গভর্নর, দেখছেন? এই যে ফোর্ট উইলিয়ামের গভর্নর ছিল কিন্তু ড্রেক। 1756 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ রক্ষার চেষ্টা করে, ইংরেজরা সিরাজ তার বাড়ি কামানের গোলা দিয়ে উড়িয়ে দেয়। কৃষ্ণবল্লভকে কেন্দ্র করে উদ্ধত ভাষায় চিঠি দেয়। ক্লাইভ মাত্র 17 বছর বয়সে ভারতে আসে, মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালো, প্রকৃত শাসনকর্তা ছিল সে। আপনারা একটা জিনিস জানা রাখেন, একটা ওয়ার্ড বলতেছে, এটাকে বলে দ্বৈত শাসন, ঠিক আছে? দ্বৈত শাসন, এটা 1765 সালে চালু হয়। দেখবেন তখন ইংরেজরা কিভাবে হচ্ছে নবাবের কাছ থেকে ক্ষমতা নেয়। ইংরেজরা দ্বৈত শাসন, তারপরে দেওয়ানি সনদ, এগুলা মজার মজার কি অনেক টার্ম আছে এখানে। 1774 সালে সে আত্মহত্যা করে। নানা রকম জন্তু জানোয়ারের আদব কায়দা সম্পর্কে পারদর্শী ছিল। তার কুটবুদ্ধি অনুসারে উমিত চাঁদের বিরুদ্ধে 2টা দলিল করা হয়। তার উক্তি দেখেন, ইয়ার উক্তি, ক্লাইভের উক্তি দেখেন কি বলতেছে, দেখেন দেখেন কি বলতেছে, যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, যার খাজানচি দেওয়ান আমির সবাই প্রতারক, তার কোনো ক্ষমতা থাকে না। দেখছেন? মানে উমিত চাঁদ, মানে মীর জাফর বলতেছিল, বেটা তোরে দোরা যদি পিড়া দিই তুই কিছু করতে পারবি? তো বলতেছে এরকম, বেটা মানে নবাব আমার কি করবে? নবাবের সবটি তো বাটপার, নবাবের সাথে যেগুলো আছে এই টাইপের। ইউ আর স্যাক্রিফাইসিং দ্য নবাব নট দ্য কান্ট্রি, এরকম বলে একটা উক্তি করছিল, ঠিক আছে? সুইসাইড করা হচ্ছে কারণ ক্লাইভের বিচার করা হয়। এখানে একটা মানে ইয়া বলে দিই, ঠিক আছে? এটা আর হিন্টসটা বলি আপনাদেরকে। মজার বিষয় হচ্ছে, লেখা বুঝাবো নাকি? লেখা বুঝাইলে আবার হিস্ট্রি অন্যদিকে চলে যাবে। আচ্ছা দেখি আত্মহত্যা কেন করে বলি, লেখা বুঝানোর দরকার নেই। 1757 সালে তো সিরাজ পরাজিত হইল, মানলাম সিরাজ পরাজিত হয়েছে। ক্ষমতায় বসাইছে হচ্ছে আপনার মীর জাফরকে, এটা লিখে বুঝাচ্ছে না, এমনি বলতেছি, হ্যাঁ? মীর জাফরকে ক্ষমতায় বসাইছে 1757 সালে। মীর জাফর ক্ষমতায় বসছে, মীর জাফর, ঠিক আছে? এখন এই মীর জাফর ক্ষমতায় বসার পরে ক্ষমতায় সে আর মানে এমন ভাবে ইয়া হয়ে গেছে সে, যে দেশের আর কোনো তার খবরই নেই। তার ছেলে হচ্ছে সম্পদ মাইরা খাইতেছে, তার সে সম্পদ মাইরা খাইতেছে। ইভেন তাদের বিরুদ্ধে হচ্ছে একটা সেনা অভ্যুত্থান হয়, যদিও এটা ধরা খাওয়া যায়, সেনা অভ্যুত্থান, বুঝতে পারছেন? পরবর্তীতে হচ্ছে সেনা অভ্যুত্থান। আচ্ছা, পরবর্তীতে ক্লাইভ সিক্রেট কমিটির কাছে চিঠি পাঠায় যে মীর জাফর নিতান্ত একটা অকর্মণ্য, কোনো কাম কাজ কিচ্ছু করে না, ওর কারণে একটা সেনা অভ্যুত্থান হয়েছে, একে সরাইতে হবে, ঠিক আছে? আর মীর জাফর কি করছে, নবাবের যারা আত্মীয় স্বজন ছিল, নবাবের আত্মীয় স্বজন, তাদেরকে হত্যা করছে। এইটার পরে যাক ওরে সরায়া 1760 সালে হচ্ছে 1760 সালে হচ্ছে ক্ষমতায় বসে হচ্ছে মীর কাসিম। আচ্ছা, মীর কাসিম কিন্তু মীর জাফরের জামাই। মীর কাসিম যে কাজটা করে, সে আস্তে আস্তে হচ্ছে ফরাসিদের সাথে হচ্ছে ক্ষমতা, মানে ফরাসিদের সাথে সম্পর্ক, ঠিক আছে? কারণ মনে রাখবেন ইংরেজদের অলওয়েজ বিরোধিতা ছিল হচ্ছে ফ্রান্স, অলওয়েজ ইংরেজদের বিরোধিতা ছিল, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানে দেশি ব্যবসায়ীদের ট্যাক্স বাদ দিয়ে দেয়, দেশি ব্যবসায়ীদের ট্যাক্স বাদ, ট্যাক্স মওকুফ, বুঝছেন? মানে ইংরেজদের যেমন হচ্ছে আগে ট্যাক্স দিতে হইতো না, কিন্তু দেশি ব্যবসায়ী বা অন্যদের ট্যাক্স দিতে হইতো। মীর কাসিম এসে করছে সবাই ট্যাক্স বাদ দিয়েছে, তোরা কেউ ট্যাক্স দেওয়া দরকার নেই। এবার হয়েছে ইংরেজদের ক্ষমতা কমে গেছে। 3 নম্বর হচ্ছে সে দিল্লির যে নবাবের সাথে সম্পর্ক, দিল্লির নবাবের সাথে সম্পর্ক, বুঝছেন? দিল্লির নবাব এর সাথে সম্পর্ক। আচ্ছা, এর ফলে হচ্ছে এগুলা মিলে হচ্ছে একটা যুদ্ধ হয়, এটার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে ইংরেজরা কোন রকম বাইচে দেয়। পলাশির যুদ্ধের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর ছিল কিন্তু হচ্ছে বক্সারের যুদ্ধ ছিল, বুঝতে পারছেন? পলাশির যুদ্ধের চেয়ে আরো ভয়ঙ্কর ছিল। এটা কত সালে হয়েছে? এটা 1764 সালে হয়েছে, 1764। এবার ইংরেজরা চিন্তা করে দেখলে কি ব্যাপার, নবাবের হাতে যদি আমি ক্ষমতাগুলো যদি দিয়ে দিই নবাবের হাতে, তাহলে তো এই দুই না ফিরে আমার বিরুদ্ধে লড়তেছে, তাহলে তো সমস্যা। এর ফলে কি করছে এরা 1765 সালে একটা শাসন আইন, এগুলো বলে দ্বৈত শাসন, দ্বৈত শাসন। এখন
দ্বৈত শাসনের সিস্টেমটা কি জানেন? ক্ষমতা নবাব, ক্ষমতা থাকবে কার কাছে? নবাবের কাছে। অর্থ থাকবে হচ্ছে ইংরেজদের কাছে। অর্থ কার কাছে? ইংরেজদের কাছে। ওকে, ঝামেলা হচ্ছে গিয়ে যে এই বুঝতে পারছেন দুইটা। এখন দেখেন তো, নবাব সেনাবাহিনীর বেতন দিতে গেলে কার কাছ থেকে যাবে? নবাব সেনাবাহিনীর বেতন দিতে গেলে কার কাছ থেকে নিবে বলেন? সেটা হচ্ছে কি ইংরেজদের কাছ থেকে নিতে হবে না? সেনাবাহিনীর বেতন নিতে গেলে তো লাগছে তো, মূলত ক্ষমতাটা তো সেনাবাহিনী ইংরেজদের কাছে। অন্যদিকে ইংরেজরা যদি ট্যাক্স কালেক্ট করতে যায়, অন্য যারা বিদেশি আছে দিব না পিড়া দুইটা। ইংরেজরা যদি বেটা আমিও বিদেশি তুইও বিদেশি, তুই আমার কাছ থেকে ট্যাক্স নিতে আসছ কি কারণে? বুঝতে পারছেন? ইংরেজরা এবার কি করছে, ইংরেজরা আলাদা একটা জাতি তৈরি করছে, এটা হচ্ছে ট্যাক্স কালেক্টর। ট্যাক্স কালেক্টরকে, এই ট্যাক্স কালেক্টর যারা আছে এদের নাম দিছে কালেক্টর, এদের নাম দিছে তারা হচ্ছে রাজা। এই যে রাজা রামমোহন রায় বা সামথিং এদের আছে না, এটা সবাই ট্যাক্স কালেক্টর ছিল। আচ্ছা, রাজা রামমোহন ট্যাক্স কালেক্টর, ঠিক আছে। এই ট্যাক্স কালেক্টর আপনারা দেখবেন যে মাঝখান দিয়ে দালাল টাইপের আছে না, এই দালাল টাইপের এই ট্যাক্স কালেক্টর, এরা যা মানুষের কাছ থেকে হচ্ছে ট্যাক্স কালেক্ট করতো। এরাই যে কি করতো, চাকমা তারপর অন্য যারা আছে এদের কাছে ট্যাক্স কালেক্ট করতো, এদের সাথে মারামারি লাগতো। ইভেন নবাবকে তারা প্রেশার দিত যে তুমি যা আমাদের ট্যাক্স কালেক্ট করে দাও, ঠিক আছে। এই সামথিং এই বিষয়গুলা চলতো। আর এরা একবারে কোনো ট্যাক্স মৌকুফ করতো না ইংরেজরা, এই ট্যাক্স কালেক্টর। পরবর্তীতে দেখাল জমিদার আছে না, জমিদার, এই জমিদাররাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্যাক্স কালেক্টর ছিল জমিদাররা। তিতুমিরের আন্দোলন, ফরাইজি আন্দোলন, এগুলো সব কার বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে না। এরা ফার্স্টে আন্দোলন ছিল হচ্ছে সবগুলো হচ্ছে হিন্দু জমিদারদের বিরুদ্ধে। হিন্দু জমিদারদের বিরুদ্ধে কেন? জমিদারদেরকে ইংরেজরা প্রেশার দিত, এই আমার কিন্তু ট্যাক্স দিবি। জমিদার চিন্তা করতো ঠিক আছে, ইংরেজরা যদি 1 লাখ টাকা ট্যাক্স নেয়, আমি 1,00,000-1.5 লাখ টাকা উঠাবো, বাকি 50,000 টাকা আমার লাভ। বুঝতে পারছেন? এইভাবেই হচ্ছে মুসলিম হিন্দু কনফ্লিক্ট লেগেছে। এটাকে বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা ইংরেজরা অ্যাপ্লাই করে, ঠিক আছে। যে লাইগা দিছে মুসলমান হিন্দুদেরকে, ওরা ভালো আছে। আচ্ছা, ভালো কথা। 1770 সালে একটা দুর্ভিক্ষ দেখা দেয়। 76-এর মনদণ্ড শুনছেন? দুর্ভিক্ষ। আচ্ছা, এই দুর্ভিক্ষের কয়েকটা কারণ ছিল দুর্ভিক্ষের, ঠিক আছে। আমি আপনাদের হিস্ট্রি বলতেছি, দেখেন না আপনারা, যাদের ইচ্ছা নেই এতটুকু দেখেন না, হ্যাঁ। আচ্ছা, দুর্ভিক্ষগুলোর কারণগুলো ছিল হচ্ছে, 1 নম্বর হচ্ছে মানে খরা। আচ্ছা, খরা দেখা দিচ্ছে, এটা একটা দুর্ভিক্ষ। 2 বছর যাবত বৃষ্টি হয় নাই, এটা ভালো কথা ছিল। 2 নম্বর হচ্ছে এরকম একটা প্রথা ছিল, নাজাই প্রথা। আচ্ছা, নাজাই প্রথা জিনিসটা এরকম ছিল, এরকম কোনো কৃষক যদি মারা যায়, মনে করেন আপনার এলাকার মধ্যে হচ্ছে 100 জন কৃষক আছে, তো মনে করেন যে কোনো কৃষক 5 জন কৃষক মারা গেছে, ঠিক আছে। 5 জন কৃষকের ট্যাক্স বাকি 95 জন দিতে হবে। মানে মানুষ মারা গেছে, পালায় গেছে, ভাইগা গেছে, এগুলা কোনো ফ্যাক্টই নেই। যতজন কৃষক আছে সবাইকে ওদের ট্যাক্সটা টানতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? এরকম একটা প্রথা ছিল। 3 নম্বর হচ্ছে সবাই সরকারি দারোয়ান হওয়া শুরু করছে। সরকারি চাকরি দিই, মানে দেখলো যেটা যে কৃষকের উপর ট্যাক্স আছে, কিন্তু আপনি যখন দারোয়ান হবেন, আপনি যখন হচ্ছে সরকারি চাকরি বাকরি করবেন, তখন আপনার উপর কোনো ট্যাক্স নেই। তো সবাই কি করতেছে হচ্ছে কি বলে চাষাবাদ বাদ দিয়ে সবাই সরকারি চাকরি করা শুরু করছে। বুঝতে পারছেন বিষয়টা? এর ফলে হচ্ছে এই জমিগুলো একদিকে খরা পড়ছে, জমিগুলো চাষাবাদ না হওয়ার কারণে 1770 সালে চরম দুর্ভিক্ষ দেখা দেয়, যার মধ্যে প্রায় বাংলার 3/2 লোক মারা যায়। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আবার ইংরেজদের কাছে যায় রিপোর্টগুলো, তখন তারা ক্লাইভকে দোষারোপ করে, তোমার সিস্টেমের কারণেই হচ্ছে এই কাজগুলো হয়েছে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। ওই সময় লন্ডনের জিডিপির 4 গুণ তারাই বাংলা থেকে নিছে। এই যে আজকে যে লন্ডনের উন্নতিটা দেখেন, ওরা ওই সময় আমাদের থেকে পাচার করে নিছে। তখন ক্লাইভ একটা কথা বলে যে, যেই দেশের জন্য আমি কাজ করলাম সেই দেশের আদালতে আমার বিচার করা হইতেছে। এই মানে হচ্ছে ডিপ্রেশন থেকে হচ্ছে সে আত্মহত্যা করছে। বুঝতে পারছেন ক্লাইভ কেন আত্মহত্যা করছে? আসল চিঠি গোপন রেখে কোম্পানির কাছে নকল চিঠি পাঠায়। আচ্ছা, এইটা জিনিসটাকে এটা বুঝানেন। রাজারা কি করে? আদেশ দেয়। রাজারা তা আদেশ দিয়ে পরবর্তীতে তার সিগনেচার করে, এটাই ওদের কাজ। এখন দেখেন খেয়াল করে যে আপনার কি লিখছে না লিখছে এগুলো সে যাচাই করবে না, এই যাচাইটা তারা করে না। তো মনে করেন
নবাব বলতেছে ইংরেজদের সাথে যুদ্ধ হবে না, মীর মুন্সি লেখা দিচ্ছে ইংরেজদের সাথে যুদ্ধ হবে। বাস এইভাবে হচ্ছে আসল চিঠিটাকে গোপন করে হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে নবাবের সাথে লেগে গেছে। ঠিক আছে, তারপর দেখেন কমর বেগ, মীর জাফরের ভাই ক্লাইভের চিঠি সহ কমর বেগে ধরা পড়ে, তাকে মোহনলালের নির্দেশে হত্যা করা হয়। 1756 সালে যারা যুদ্ধে পালিয়ে যায় দেখেন তারপর দেখেন ড্রেক, ক্যাপ্টেন ক্লেটন। ক্যাপ্টেন ক্লেটনের আরেকটা কথা হচ্ছে কি দেখেন, ব্রিটিশ সিংহ ক্যাপ্টেন ক্লেটন, ডাচ সেনাদেরকে গঙ্গর দিকে ফেটে, এগুলো সামথিং আর কিছু না। আচ্ছা, এবার আসেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ইংরেজদেরকে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেয় হচ্ছে দিল্লির বাদশা। 1756 সালে কলকাতা আক্রমণের পর সিরাজ কয়েকটি আদেশ জারি করে দেখেন, ড্রেকের বাড়ি কামানের গোলা দিয়ে উড়িয়ে দিতে হবে, ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরা দিতে হবে, গ্রামবাসীরা যেন ইংরেজদের সাথে কোনো কিছু বিক্রি না করে, ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, কলকাতা অভিযানের সব খরচ ইংরেজরা বহন করবে। দেখছেন, এগুলো কিন্তু অনুধর্মমূলক কোশ্চেনের জন্য। ইংরেজরা নেতৃস্থানীয় লোকদের কাছে 3-4 আনা মন ধরে পাইকারি হিসাবে জিনিস কিনে নেয়, 3-4 আনা মন ধরে পাইকারি হিসেবে কিনে নেয়, আর সেই লবণ এখানে 2-2.5 টাকা মন ধরে বিক্রি করা হয়। দলিল, উমিদ চাঁদের বিরুদ্ধে আসল দলিলে সবাই স্বাক্ষর করে, যেখানে রাজবল্লভ ও জগৎ শেঠ সাক্ষী ছিলেন। নকল দলিলে ওয়াটসন স্বাক্ষর করেনি, বুঝছেন, চোর হইল ইমানদার আছে। লুসিংটন নামে জনৈক লোক স্বাক্ষর করে। এই দলিলে উমিদ চাঁদের টাকা প্রাপ্তির কথা গোপন রাখা হয়। আসল দলিলে বলা হয়ে থাকে সিরাজের পতন হলে কোম্পানি পাবে 1 কোটি টাকা, কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ পাবে 70 লাখ টাকা, আর ক্লাইভ পাবে হচ্ছে 10 লাখ টাকা। এগুলো সব জ্ঞানমূলক কোশ্চেন সবগুলো। আচ্ছা, সিরাজ তার নানার মৃত্যুর সময় শপথ করছিল কখনো মদ খাইব না, বুঝছেন। যুদ্ধ সম্পর্কে মোহনলালের ধারণা, ইংরেজদের সৈন্য 3000, কিন্তু তারা অস্ত্র চালনায় দক্ষ। অন্যদিকে নবাবের সৈন্য 50,000, ইংরেজদের কামান 10টা আর নবাবের কামান হচ্ছে 50টা। এত কিছুর পরও কিন্তু হারছে, এত কিছুর পরেও। তারপর হচ্ছে দেখেন পলাশির প্রান্তরে ইংরেজ সৈন্যরা লক্ষ ভাগে আশ্রয় নেয়। কোথায়? লক্ষ ভাগে আশ্রয় নেয়। ক্লাইভ ও তার সেনাপতিরা গঙ্গা তীরে ছোট বাড়িতে আশ্রয় নেয়, যা সিরাজের শিবির থেকে 1 ক্রোশ দূরে। 1 ক্রোশ মানে হচ্ছে 16 মাইল, বুঝছেন, সরি 2 মাইল, 1 ক্রোশ। পলাশির সৈন্য সাজানো দেখেন, ছাউনির সামনে ছিল মোহনলাল, সাফরে ও মীর মর্দান। ঠিক আছে, এই মোহনলাল সাফরে, এই সাফরে কিন্তু ফরাসি ছিল, এই সাফরে হচ্ছে ফরাসি মানে বিদেশি। ঠিক আছে, ডান দিকে গঙ্গার তীরে বদ্রি আলী খান, এই ফার্স্টে মারা যায়, প্রথম মারা যায় যুদ্ধের মধ্যে, আমরা এগুলো পাবো সব, হ্যাঁ। আর বাম পাশে থাকবে নৌবে সিং, ঠিক আছে, সরি নৌবে সিং প্রথম মারা যায়, এই জন্য দেখেন এখানে লিখে দিচ্ছি প্রথম ঘায়েল হয়। বাঁ দিকে লক্ষভাগ পর্যন্ত সেনাবাহিনী সাজিয়েছে, হাবিজাবি দরকার নেই। আচ্ছা, মীর মর্দানের বাহিনীতে সৈন্য ছিল 5000 অশ্বারোহী ও 8000 পদাতিক, সামথিং এই টাইপের। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক কোশ্চেন, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড়, উক্তিটিতে উমিদ চাঁদ উঠেছে। নবাব সিরাজউদ্দৌলা নিজেকে শ্রেষ্ঠ বীর বলছে কেন? তিনি নবাব আলীবর্দী খাঁর সময় থেকে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বিভিন্ন বিজয় লাভ করছে, এই জন্য শ্রেষ্ঠ বলছে নিজেকে। ক্লাইভ উমিদ চাঁদকে যুগের সেরা বিশ্বাসঘাতক বলছে কেন? উমিদ চাঁদ অর্থের মোহে দ্বন্দ্ব হয়ে যে কোনো দল যোগ দিতে পারে, এই জন্য হচ্ছে কি সেরা বিশ্বাসঘাতক বলছে। এইবার আসল পড়া স্যার, এই দেখেন ফোর্ট উইলিয়াম দুর্গ, প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা দৃশ্যের হচ্ছে মূল কথাগুলো তুলে ধরছি, প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা দৃশ্যের। দেখেন 1756 সালের 19শে জুন কোথায় নবাব সৈন্যরা ফোর্ট উইলিয়ামে আক্রমণ করছে। আমি 2-3টা পড়ায় দিচ্ছি, 2টিটা, ঠিক আছে। এতে ইংরেজরা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। দেখেন, ওয়ালি খান ক্যাপ্টেন ক্লেটনকে যুদ্ধবন্ধের জন্য অনুরোধ করে। ওয়ালি খান ইংরেজদের হতে যুদ্ধ করেছে কোম্পানির টাকার জন্য। আচ্ছা, উমিদ চাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠায়। হলওয়েলের মনে করে যে গভর্নর রজার ড্রেকের সঙ্গে পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করায় যুক্তিযুক্ত, ভালো কথা। উমিদ চাঁদকে নবাবের সেনাধ্যক্ষ মানিক চাঁদের কাছে পত্র লেখার অনুরোধ করা হয়। এই জন্য উমিদ চাঁদ বলেন, বন্দির কাছে এই প্রার্থনা কেন সার্জেন্ট হলওয়েল? নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে আসে। গোলন্দাজ মানে হচ্ছে যারা কামান ফিকা মারে, যারা কামান, ঠিক আছে। গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটে আসে। ক্যাপ্টেন মিনচিন দমদমের রাস্তাটা উড়িয়ে দেওয়ার কথা থাকলো, সে পালিয়ে যায়। নবাবের সৈন্যরা গঙ্গার দীক্ষার ফটক ভেঙে কেল্লার ভিতরে ঢুকে পড়ে, সেখান দিকে একদল ডাচ সেনা পালায় যায়। গভর্নর ড্রেক ও ক্যাপ্টেন ক্লেটন, যাকে ব্রিটিশ সিংহ বলা হয়েছে, নৌকা করে পালিয়ে যায়। এছাড়াও ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড, মানিংহাম নৌকা করে দুর্গ থেকে পালিয়ে যায়। হলওয়েলের পুরো নাম জন জেফানিয়া হলওয়েল। কাশিমবাজার কুঠি থেকে গ্রেফতার করা হয়েছে ওয়াটস ও কালেটকে। দেখছেন প্রথম অঙ্কের মধ্যে এগুলো আছে, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের মধ্যে আছে, দেখেন।
ইংরেজদের অপরাধ কি ছিল? কাশিম বাজারে গোলা বারুদ আমদানি করা, কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম দখল করা, দুর্গে সামরিক শক্তি বৃদ্ধি করা, কৃষ্ণবল্লভকে আশ্রয় দেওয়া ও সিরাজকে নজরানা না পাঠানো। দেখছেন ইংরেজদের অপরাধগুলো কি কি ছিল? দেখছেন কতগুলো অপরাধ ছিল। বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন হচ্ছে ফররুখ সিয়ার। ড্রেকের বাড়ি কামান দিয়ে উড়িয়ে দিতে রায়দুল্লভকে আদেশ দেওয়া হয়। মানিকচাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করা হয়, তবে অমিত চাঁদ ইংরেজদের পক্ষে কাজ করানোর জন্য তাকে হাত করে নেয়। এই জন্য অমিত চাঁদ ইংরেজদের নিকট চিঠি পাঠায়, সেখানে মানিক চাঁদের নিকট 12,000, অমিত চাঁদের পারিশ্রমিক বাবদ 5,000 টাকা দাবি করা হয়। অমিত চাঁদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে অর্থ উপার্জনের জন্য। মানিক চাঁদ পরবর্তী সময় ইংরেজদের সাথে বিশ্বাসঘাতকতা করায় 10 লক্ষ টাকার বিনিময়ে জেলখানা থেকে মুক্তি পায়। আসলে পুরা গল্প না পড়লে আপনারা এইভাবে বুঝবেন না। এটা জাস্ট হচ্ছে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের মূল কাহিনীগুলো তুলে ধরছি। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। এবার দেখেন দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য দেখেন, এই যেরকম দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যটা তো অনেকে পড়ছেন, জাহাজের মধ্যে যে মারামারি লাগে ওরা জাহাজের মধ্যে। দেখেন কি বলতেছে, দেখেন ফোর্ট উইলিয়াম দুর্গে সিরাজের কাছে পতনের ফলে ইংরেজদের মধ্যে হতাশা দেখা দেয়। এই কঠিন দুঃসময়ের জন্য ইংরেজরা একে অপরকে দোষারোপ করতে থাকে, এমনকি ইংরেজ মহিলারাও ইংরেজদেরকে কটাক্ষ করে। দেখেন এটা দেখেন কি বলতেছে, নবাবের আদেশ অমান্য করে রজার ড্রেক কৃষ্ণবল্লভকে আশ্রয় দেয়। বলছিলাম না কৃষ্ণবল্লভ ওই যে 50 লাখ টাকা নিয়ে নিছে। হ্যাঁ, তারপর দেখেন কৃষ্ণবল্লভকে কেন্দ্র করে ড্রেক নবাবকে উদ্ধত ভাষায় চিঠি দেয়। এ নিয়ে ইংরেজদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ড্রেকের মতে ইংরেজ আধিপত্য সহজেই শেষ হয়ে যাবে না, এই জাহাজটি এখন কলকাতার দুর্গ যা শাসন করছে ইংরেজরা। আচ্ছা, কিলপ্যাট্রিক ও মার্টিন কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী, অথচ তাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে 20,000 টাকার কম নয়। অমিত চাঁদের অনুমতি পেলে কলকাতার পাশে জঙ্গল কেটে ইংরেজরা হাট বাজার বসিয়ে দিবে। ইংরেজদের মতে দেশীয় গাদ্দারদের 10 হাত পূরণ করতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে বখরা নিয়ে বিরোধ করলে। এটার মানেটা বুঝে নেন। এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি 10 জনকে টাকা দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কেউ যদি তাদের মধ্যে যদি বিরোধ লাগে, মানে এদের মধ্যে যদি বিরোধ লাগে, যদি নবাবরা সব বলে দেয়, তখন কি হবে? কথাটা কি বুঝতে পারছেন? মানে আমি 10 জনকে টাকা দিচ্ছি, সমস্যা নেই, সমস্যা হচ্ছে এরাই যদি লেগে যায়, তখন কি করবেন? সিরাজের বিরুদ্ধে দেখছেন এই যে, তার মানে দেখেন এই যে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য জাস্ট এতটুকু, এগুলাই হচ্ছে মূল কথা, এগুলাই হচ্ছে মূল কথা। পুরা পড়াই দরকার নেই আপনার। তারপর দেখেন প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য, সিরাজের বিরুদ্ধে ঘসিটি বেগমের বাড়িতে ষড়যন্ত্র চলতে থাকে, যেখানে সিরাজের প্রধান গুপ্তচর নারায়ণ সিং রাইসুল জুহালা সভাসদদের মধ্যে স্থান করে নেয়। সভা চলাকালে সিরাজ চলে আসে এবং মতিঝিলের সভা, মতিঝিল মুর্শিদাবাদের একটা বাড়ির নাম, এটা কিন্তু এই মতিঝিল না, হ্যাঁ, মুর্শিদাবাদ চিরতরে ভেঙে দেয়। দেখেন ওইখানে মুমিচ্ছাদের একটা উক্তি আছে, আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোপ শুকনো রাখেন, আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতে হাড়িতে কালি মেখে গুলবাগা বনে যায়। আমি দৌলতের পূজারি, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। কথাগুলো অমিত চাঁদের। শকতজং নবাব হবেন নাম মাত্র, আর আসল কর্তৃত্ব দেখাবে ঘসিটি বেগম, আর ঘসিটি বেগমের নামে দেশ চালাবে রাজবল্লভ। এটা কার? জগৎ শেঠের মন্তব্য। দেখছেন রায়দুল্লভ কি চায়? একটা অঙ্গীকারনামা। একরারনামা মানে হচ্ছে অঙ্গীকারনামা, একটা সিগনেচার চায়, ঠিক আছে? অঙ্গীকার নাম নিয়ে একটা সিগনেচার চায়। আচ্ছা, এই হাত থেকে প্রথম পত্র বই নিয়ে বসছে নাকি? এটা তো সহপাঠ। আচ্ছা, হ্যাঁ, ঘসিটি বেগম হচ্ছে রিনা খান। আচ্ছা আচ্ছা, শওকত মানে হিন্দি সিরিয়ালের নায়িকা। শওকত জংকে সিরাজ বিদ্রোহী ঘোষণা করে এবং মোহনলালের অধীন সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করা হয়। রায়দুল্লভ তাকে মোহনলালের অনুগামী হওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়। অমিত চাঁদের মতে সিরাজের নবাবী নির্বিঘ্ন না হলে সবার কি স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে আপনারা এই বিষয়গুলা মূল কাহিনীগুলা পড়ে নেবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।